আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কথা বললো বিসিএসে কী করে আপনারা ভালো করতে পারবেন, মানে লং প্রসেস যেটা, যে মানে প্রিলিতে ভালো করা, রিটেনে ভালো করা এবং ভাইভায় ভালো করা। এখানে এখানে আমি বিসিএসে ভালো করা মানে যেটা শুধু প্রিলি পাস কিন্তু রিটেনে ফেল বা ভাইভা ফেল, এটা নয়। বিসিএসে ভালো মানে সাস্টেনেবল ভালো, যেটা মানে টেকসই ভালো। আপনি যে কয়বার প্লি দিবেন সেই করবে আপনি প্লিতে পাস করবেন, যে কয়বার আপনি রিটেন দিবেন সে করে রিটেনে পাস করবেন, ভাইভা দিবেন ভাইভা পাস করবেন, সেটা হলো ভালো। যেমন একটা আপনি মনে করেন সবগুলো বিসিএস দিলেন, সবগুলো বিসিএসে আপনি প্রিলি লিখিত ভাইভায় আপনি টিকে যাবেন। সেটা হলে কি, হয়তো আপনার স্বপ্ন ক্যাডার হওয়া, কিন্তু ক্যাডারটা আসলে নির্ধারণ করে ভাগ্যের উপরে। আপনার ভাইভাটা কেমন হলো, ওই 15 মিনিট আপনি কীভাবে থাকলেন, সেই তার উপর ভিত্তি করে আপনার ক্যাডারটা অধিকাংশ সময় নির্ভর করে। আমি সেটা বোঝাচ্ছি না, আমি বলতেছি আপনি যদি অ্যাটলিস্ট পিলিতে ভালো করেন, রিটেনে ভালো করেন এবং ভাইভাতে যদি ভালো করেন, তাহলে আপনি নন ক্যাডার হলেও একটা চাকরি পাবেন, মানে চাকরির আপনি বেকারত্ব থেকে মুক্ত হবেন। তারপর হলো আপনার ক্যাডার হলো ভাগ্যের ব্যাপার। আমি বারবার বলতেছি ক্যাডারটা আসলেই ভাগ্যের ব্যাপার। আচ্ছা, আমার আবার বিসিএসে ভালো মানে এই না যে আপনি শুধু প্রিলি পাস করছেন কিন্তু রিটেনে গিয়ে আপনি ফেল, বা আপনি রিটেন পাস করছেন ভাইভাতে গিয়ে আপনি আবার ফেল। সেটা আবার সবগুলো পাস করছেন কিন্তু একটা নন ক্যাডার হলে তো চাকরি পাবেন কিন্তু আপনি পাইতেছেন না, সেটা কিন্তু বিসিএসে ভালো করা না। যেমন আপনি যদি আমার কথাই আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই, যেমন 40তম বিসিএসে আমি নন ক্যাডার হয়েছি, 41তম বিসিএসে ক্যাডার হয়েছি, 4300 ক্যাডার হয়েছি, 4400 ক্যাডার, 4500তে আর পিলি দিলাম কিন্তু আর রিটার্ন দিতে ইচ্ছা করেন নাই। কেন ইচ্ছা করে নাই? আপনার বাবা যারা একবার দুইবার রিটার্ন দিয়েছেন বা বিসিএস দিয়েছেন তারা ভালো করে বুঝতে পারেন। কারণ 3বার ক্যাডার হয়েছি, এরপরে আর পরীক্ষা দিতে ইচ্ছা করে নাই। কারণ পরীক্ষা আসলে রিটেনটা অনেক প্যারা, 27 ঘন্টা আপনার টানা লিখতে হয় সেটা। তাহলে আজকে আমরা মেন টপিক ভিডিও চলে যাব, আমরা বিসিএসে কী করে আমরা ভালো করতে পারবো। ভিডিওটা আর একটু লম্বা করার আগে একটু শুরু করার আগে আমি বলে নিচ্ছি, আজকে ভিডিওটা একটু তথ্যবহুল হবে, একটু লম্বা হবে। আপনারা ধৈর্য সহকারে সেগুলো শোনার চেষ্টা করবেন, আপনাদের ভালো হবে। কারণ এখানে যেগুলো আমি জিনিস লিখেছি সেগুলো অনেকগুলো আমার অভিজ্ঞতার আলোকে। আমি 5টা বিসিএস দিয়েছি, কোনোটা থেকে আমি ফেল করি নাই কখনো। আমি কেন ফেল করি নাই, কী কৌশল অবলম্বন করেছি, আমি আমার কৌশলগুলো কী ছিল সেগুলাই। এটা হয়তো কারোর সাথে মিলে যেতে পারে বা কারোর সাথে নাও মিলতে পারে, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি এগুলো ফলো করেছি, আমি এগুলা ফল পেয়েছি, তাই আপনাদের কাছে শেয়ার করতেছি। টোটাল 60টা কৌশল আছে, আমি 60টা কৌশলের কথাই বলবো এবং ফার্স্ট টু লাস্ট আমি বলে যাব। আপনারা খুব ধৈর্য সহকারে, একটু কষ্ট হলেও আপনারা শুনবেন, আপনাদের ভালো হবে। প্রথমে আমি শুরু করতেছি 1 নাম্বার দিয়ে, হলো বিসিএসের সিলেবাস ও বিগত সালের প্রশ্ন। প্রথমেই আপনার কাজ হবে বিসিএসের যে সিলেবাসটা দেওয়া আছে খুব সুন্দর করে A4 পেপারে আপনি এটা ভালো করে প্রিন্ট করবেন। 1 কপি করেন না 2 কপি করেন, এটা আপনার ব্যাপার, আপনি এটা ভালো করে প্রিন্ট করবেন। এমনভাবে প্রিন্ট করবেন না যেন বাংলার পরে ইংলিশ সিলেবাস, ইংলিশের পরে মানে বাংলা 1 পৃষ্ঠা থাকবে, ইংলিশ আরেক পৃষ্ঠা থাকবে, মানে প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা পৃষ্ঠা হবে, এভাবে আলাদা আলাদা পৃষ্ঠা হবে। মানে বাংলার জন্য শুধু ওই পেজে শুধু বাংলাটাই থাকবে, ইংলিশের জন্য ওই পেজে শুধু ইংলিশই থাকবে, ম্যাথের জন্য যেন ওই শুধু ম্যাথই থাকবে। এমন করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনি আলাদা আলাদা একটু পেজ বেশি যাবে, 10-12টা পেজ লাগবে, কিন্তু তারপরও আপনি চেষ্টা করবেন যেন আলাদা আলাদা পেজে আপনি প্রিন্ট করতে পারেন। এখন কেন বলবো, মনে করেন বাংলা সিলেবাসটা নেওয়ার পরে আপনি এক পাশে লিখবেন স্ট্রং জোন, আর পাশে লিখবেন আপনার উইক জোন, মানে হলো যেই বিষয়ে আপনি শক্ত, আপনি ভালো পারেন, ভালো বুঝেন, পড়তে ইজি লাগবে, সেটা স্ট্রং জোনে রাখবেন। ওই পেজেই মনে করেন বাংলা দিয়ে শুরু করলেন, বাংলা পেজটা নিলেন, বাংলা পেজের এক পাশে লিখবেন আপনি স্ট্রং জোন, আরেক পাশে লিখবেন উইক জোন। হ্যাঁ, এগুলো লিখবেন। লেখার পরে আরেক পাশে আরেকটা ছোট একটা জায়গায় লিখবেন আপনি কি কি বই পড়লেন। আমরা অনেক সময় হয় কি, আমরা বাংলার 5টা বই পড়ছি, সাহিত্যের কথা অগ্রদূত পড়ছেন,
অভিযাত্রিক পড়ছেন, MP3 পড়ছেন, শিকড় পড়ছেন, ভাষা শিক্ষা পড়ছেন, অনেকগুলো বই পড়ছেন, কিন্তু যখন রিভিশন দেওয়া দরকার হয় তখন ওই বইগুলো আর খুঁজে পান না আপনারা। কী কী বই পড়ছেন, সে কী বই আপনি পড়ছেন সেগুলো রিভিশন দেওয়ার সময় ওগুলো খুঁজে পাওয়া যায় না। আপনি যদি একটা বই পড়ার পরে এটার নামটা লিখে রাখেন, বাংলা আপনার কাছে কী কী বই আছে এই বইগুলো আপনি পড়বেন, নামগুলো লিখে রাখেন, রিভিশন আপনার রিভিশন দিতে সুবিধা হবে, রিভাইজ দিতে সুবিধা হবে, আপনার সময় একটু বেশি লাগলেও আপনার পড়াটা টেকসই হবে। আর আমি আজকে যেটা বলবো হয়তো জিনিসটা লং প্রসেস, কিন্তু আপনি কখনো ফেল করবেন না। আমি কখনো শর্টকাটে বিশ্বাসী না, আমি কখনো শর্টকাটে পড়াশোনা করার বিশ্বাসী না। আপনি একটু লং প্রসেসে পড়াশোনা করেন যেন আপনার পড়াশোনা টেকসই হয়, আপনি যখন কখনো ফেল না করেন, কখনো কোথাও গিয়ে ঠেকতে হবে না। এটা এভাবে আমি পড়াশোনা করেছি, সেই জন্য বললাম আমার পড়াশোনা একটু সময় সাপেক্ষ, কিন্তু অবশ্যই আপনি 100% ফল আপনাকে এই পড়াশোনা থেকে আপনি বের করতে পারবেন। তো কী বললাম, প্রথমে মনে করেন আমি বাংলাতে একটা উদাহরণ দিলাম, একটা বাংলা সিলেবাসের পেজটি নেবেন, ওই পেজেই আপনার স্ট্রং জোন লিখবেন, উইক জোন লিখবেন। মনে করেন বাংলায় আপনার আধুনিক যুগ যেটা আছে সেটা আপনার উইক জোন লেখেন। আপনার স্ট্রং জোন কোনটা? চর্যাপদ, মধ্যযুগ, এগুলো স্ট্রং জোন। আবার বাগধারা আপনার স্ট্রং জোন। উইক জোন কোনটা? ধ্বনির বিন্যাস, ধ্বনি সমাবেশ, এগুলো আর কি, বা সমাস, সন্ধি, এটা আপনার উইক জোন হতে পারে, আপনি লিখে ফেলেন। কারণ পরবর্তী রিভাইজ দিতে গিয়ে আপনার সুবিধা হবে। আপনি স্ট্রং জোনের সময় কম দিবেন, উইক জোনের সময়টা একটু বেশি দিবেন, তাহলে সব কিছু আস্তে আস্তে আপনার কাছে আয়ত্ত চলে আসবে। আর হলো কী কী বই পড়ছেন ওই বইগুলোর নাম এক এক করে লিখে রাখবেন। যেই বইগুলো আপনার কাছে আছে এবং আপনি পড়ছেন সেগুলোর নাম সুন্দর করে লিখে রাখবেন, তাহলে আপনার রিভাইজ দেওয়ার সময় ভালো হবে। আরেকটা হলো বিগত সালের প্রশ্নগুলো, বাংলায় ধরেন আর ইংলিশ ধরেন, বিগত সালের কোয়েশ্চেনগুলো আপনি শেষ করবেন, ভালো মতো করে শেষ করবেন। ভালো মতো বলতে চাচ্ছি আপনার এক্সপ্লেনেশন সহ শেষ করবেন। মনে করেন বাংলায় একটা কোয়েশ্চেন আসলে এরকম, বাংলায় প্রাচীন যুগে স্থায়িত্বকাল কত? এটা দুইটা আছে, সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায় একজন বলেছে, আবার শহীদুল্লাহ আরেক রকম বলেছে। আপনার এখন পরীক্ষায় শুধু এখন একটা কোশ্চেন আসতে পারে, যেমন একটা বাংলার প্রাচীন যুগে সাহিত্যকাল কত, এটা দুই ধরনের কোশ্চেন আসে। আপনার সুনীতি কুমার চট্টোপাধ্যায় একরকম বলছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একরকম বলছে। এখন কোশ্চেন সুনীতি কুমার আসতে পারে, শহীদুল্লাহ আসতে পারে। এখন যখন বিগত সালে কোশ্চেনটা আপনি পড়বেন, শুধু কি সুনীতি কুমারটা পড়বেন, শহীদুল্লাহটা পড়বেন না? এজন্য আমি বলছি এক্সপ্লেনেশন সহ পড়লে আপনার পড়াটা স্থায়িত্ব হবে, পড়াটার লেন্থ কমে যাবে। আর আপনি যদি সবগুলো বিগত সালের কোয়েশ্চেন এক্সপ্লেনেশন সহ, ব্যাখ্যা সহ যদি পড়েন, তাহলে ওই ব্যাখ্যা থেকে এবং বিগত সালের কোয়েশ্চেন থেকে আপনি প্রায় 30 থেকে 40% আপনি কমন পাবেন, আপনার পরীক্ষা চলে আসবে। তাহলে আপনার বিগত সালের কোয়েশ্চেনগুলো পড়া হচ্ছে, কোয়েশ্চেন কেমন হয়, কোয়েশ্চেনের ধরনটা আপনি বুঝতে পারলেন, তারপরে কোন জায়গা থেকে কোয়েশ্চেন বেশি আসে, কোন জায়গা থেকে কোয়েশ্চেন কম আসে সেটা আপনি ধরতে পারলেন। এই জন্যই বলছি বিগত সালের কোয়েশ্চেনগুলো পড়বেন, আপনার পড়াটাও হয়ে যাবে, কোয়েশ্চেনের ধরনটা বোঝা হয়ে যাবে, প্লাস আপনার একটা প্রিপারেশন হয়ে যাবে, আপনার ভিতরে একটা সেন্সটা কাজ করবে যে আমার জন্য কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা। আচ্ছা, এটা হলো 1 নম্বর প্রসেস, আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আসি 2 নম্বর প্রসেস, টেকসই পড়ার রুটিন। যে রুটিনটা আপনি আসলেই মেনটেন করতে পারবেন, সেই রুটিনটাই আপনি নিজে তৈরি করবেন, আপনার সময় মতো তৈরি করবেন সেটা। এখন কেন রুটিন তৈরি করবেন? আপনাকে অবশ্যই পড়ার টেবিলে বসে পড়তে হবে, শুয়ে কখনো পড়া হবে না। আরাম করে পড়া, হেলান দিয়ে পড়া, তারপর আপনার কথা বলে পড়া, মোবাইল দেখে পড়া, মানে আরাম করে কখনো আপনার পড়া হবে না। আপনি বারবার মনে রাখেন, আপনি যত বেশি শুয়ে পড়বেন আপনার ঘুম বেশি আসবে, পড়ায় অনীহা তৈরি হবে, সময়টা বেশি লাগবে। আপনি টেবিলে বসে পড়েন, বেশি করে জল খান, পড়াশোনা করেন, আপনার পড়ার মনোযোগটা বাড়বে। আর হলো অবশ্যই চেয়ার টেবিলে বসে পড়বেন, কখনো শুয়ে পড়বেন না, শুয়ে পড়া মুখস্থ হয় না, আপনার পড়াটা ভালো হবে না। আর প্রতিদিন চেষ্টা করবেন 8 থেকে 10 ঘন্টা সময় বের করে পড়াশোনা করা।
8 থেকে সময় এবং প্রতিদিন 3টা সাবজেক্ট পড়া। ম্যাথ, যারা ম্যাথে দুর্বল তাদের জন্য ম্যাথ কম্পালসারি, আর যারা ইংলিশে দুর্বল তাদের ইংলিশ কম্পালসারি। আর অন্য যে কোনো একটা সাবজেক্ট হলো, আমি কথা বলবো এই বিষয়ে। এর জন্য প্রতিদিন 3টা কোশ্চেন আমি বলবো। ম্যাথ এবং ইংলিশ রাতে পড়বেন, আর সারাদিন আপনি একটা সাবজেক্টই পড়বেন। অনেকগুলো সাবজেক্ট পড়বেন না, মাথায় মানে উলটপালট হয়ে যাবে। যে কোনো সারাদিন একটা সাবজেক্ট পড়বেন, রাত্রে শুধু 2টা সাবজেক্ট পড়বেন, ম্যাথ আর ইংলিশ। তাহলে আপনার হলো। আর টেকসই পড়াটা, আপনার পড়ার রুটিনটা আপনি নিজে তৈরি করবেন এবং চেষ্টা করবেন অন্য কারোর রুটিন দেখে আপনি নিজের রুটিন তৈরি করবেন না। আপনি যেই সময়টা পড়তে পারবেন, মনে করেন অনেকেই 9টা পর্যন্ত ঘুমায়, আবার অনেকে আছে রাত 3টা পর্যন্ত পড়ে, সুতরাং আপনার সাথে আর আপনার বন্ধুর রুটিন মিলবে না। আপনার রুটিন আপনার বন্ধু 9টার সময় ঘুম থেকে উঠে, সে খেয়ে দিয়ে 10টা থেকে পড়া শুরু করে এবং টানা 5টা পর্যন্ত পরে আবার একটু ঘোরাফেরা করে 6টা থেকে 11টা পর্যন্ত পরে আবার একটু রেস্ট নিয়ে আবার রাত 3টা পর্যন্ত পড়ে। সুতরাং তার রুটিন একরকম হবে। আপনি 10টার সময় ঘুমায় পড়েন, সকাল ভোর 4টার সময় উঠেন, আপনার রুটিন অন্যরকম হবে। তবে অবশ্যই চেষ্টা করবেন 8 থেকে 10 ঘন্টা মিনিমাম, 8 থেকে 10 ঘন্টা যেন আপনি পড়ার টেবিলে সময়টা দেন। এটা এখন তাহলে 2 নাম্বার চলে গেল, টেকসই পড়ার রুটিন চলে গেল। এখন আসি আমরা গণিত, ইংরেজি এবং বিজ্ঞান বেসিক জ্ঞান থাকা নিশ্চিত করা। আমি কেন বলতেছি আপনার গণিত, ইংরেজি এবং বিজ্ঞানে কেন জোর দেওয়া, কারণ এই 3টা সাবজেক্টকে বলা হয় আপনার ক্যাডার প্রদায়ী সাবজেক্ট। মানে এই 3টা সাবজেক্ট যদি ভালো করেন আপনি রিটেনে, তাহলে অবশ্যই আপনি ক্যাডার পাবেন, আপনাকেও আটকাতে পারবে না। হয়তো ভাইবা একটু খারাপ হলো, ক্যাডার একটু কম মানে ক্যাডার পারলেন, আর যদি ভাইবাটা ভালো হয় আপনার ফার্স্ট চয়েস পেয়ে যেতে পারেন। আবার মনে করেন রিটেনটা ভালো হয়েছে কিন্তু ভাইবাটা একটু কম ভালো হয়েছে, আপনি বুঝতেছেন, তাহলে আপনার পরের যে ক্যাডারগুলো আছে আপনার যেমন আপনার 4-5 নম্বরের যে ক্যাডারগুলো, 7-8 নম্বরের যে চয়েসগুলো সেগুলো আপনার আসবে। সেটা তাও তো একটা ক্যাডার আসলো। ক্যাডার বর্তমান যে সময়ে একটা ক্যাডার পাওয়া অনেক টাফ, অনেক কষ্ট করতে হয়। তাও আমার ভাগ্যটা ভালো ছিল, আমি একবারে 3 ক্যাডার পেয়ে গেছি, মানে 3 BCS 3টা ক্যাডার পেয়েছি। তার জন্য আমি আমার সৃষ্টিকর্তাকে অশেষ কৃপা আমার উপর আছে, তাই পেয়েছি। এখন আমি কথা বলি আপনার গণিত, ইংরেজি, বিজ্ঞান। দেখবেন আপনার গণিতের যে সিলেবাস এবং আপনার প্রিলির এবং রিটেন সিলেবাস সেম, সুতরাং এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি যদি প্রিলিতে ভালো করে পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনি রিটেনের জন্য পড়াশোনা হয়ে যাবে। ইংরেজি আপনার রিটেনে পড়ার জন্য কোনো কিছুই নাই, জাস্ট আপনি বলে এভাবে কথা বলবো। প্রথমে আমি আপনার গণিত আর বিজ্ঞানটা নিয়ে কথা বলি, তারপরে বলে। আচ্ছা, গণিতে আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, গণিত আর বিজ্ঞান সিলেবাসটা রিটেন আর প্রিলি প্লাস সেম টু সেম, অনেকটাই মিল, আপনি অনেক মিল পাবেন। এখন প্রিলিতে আপনি অনেক সময় পাবেন। প্রিলিতে আপনি 6 মাস যেদিন থেকে সার্কুলার হয় এবং আপনার প্রিলি পরীক্ষা হইতে, এবং আপনি অনেক আগে থেকে শুরু করছেন, সার্কুলার পরে হয়েছে, আপনি মিনিমাম 6 থেকে 7 মাস প্রিলির জন্য সময় পাবেন। এই সময় আপনি যদি রিটেনের প্রিলির পাশাপাশি যেইগুলো রিটেনের সাথে মিল আছে এগুলো যদি পড়ে ফেলেন, যেমন আপনার গণিত, তারপরে বাংলা কিছু জিনিস আছে, আমি বিজ্ঞানে কিছু জিনিস আছে, সেগুলা যদি পড়ে ফেলেন তাহলে আপনি অনেকটা আগে যাবেন। এখন আপনি গণিত ভালো করে পড়লেন, গণিতে আপনার রিটেনে আপনার 90+ তুললেন, তারপরে বিজ্ঞানে 70 মানে আপনার 85 বা 80-70 ধরলে আপনি চিন্তা করেন 200 থেকে 170 মার্ক আপনার কিন্তু চলে আসতেছে। এই 170-200-র ভিতরে যদি 170 চলে আসে, আপনার রিটেন অবশ্যই ভালো হবে। আর এখন আসি ইংলিশের 200 মার্ক, রিটেনের কথা বলতেছি। প্রিলির অনেকটাই রিটেনে তেমন কাজে আসবে না। প্রিলির এটাই ভিন্ন, রিটেন এটাও ভিন্ন। প্রিলিতে আসে হলো গ্রামার বেস, সব কিছু মিলিয়ে, তারপর লিটারেচার, যেটা আপনার রিটেন লিটারেচার নাই,
তারপরে রিটেনে আপনার আসবে এটা মানে 9-10-এ যেমন আমরা একটা আনসিন প্যাসেজ আসছে ঠিক সেই প্যাসেজটাই আসবে। আপনি এখন কি করবেন, আপনি যখন প্রিলিটাও পড়বেন রিটেনটাও পড়বেন, আপনি ইংলিশ নিউজ পেপার পড়বেন, ওরা কীভাবে আপনার সেন্টেন্স ফর্মিং দেখবেন নিউজ পেপারের, তারপরে স্পেলিং ঠিক দেখবেন, ওদের আপনার লেখাটা যদি স্পষ্ট করার চেষ্টা করবেন, ইডিয়ম ফ্রেজ, তারপরে গ্রুপ ভার্ব এগুলো বেশি করে ব্যবহার করবেন, আপনার রিটেনের মার্কসটা ভালো আসবে। আপনি যদি এভাবে লেখা স্পষ্ট, আপনার স্পেলিং ভুল নাই, আপনার সেন্টেন্স ফরমেশন ভালো, আপনার ইডিয়ম ব্যবহার করছেন, তারপর গ্রুপ ভার্ব ব্যবহার করছেন লেখার সময়, এগুলো যখন ব্যবহার করবেন না, তখন যখন ব্যবহার করবেন তখন আপনি দেখবেন আপনি অবশ্যই আপনি 120+ পেয়ে যাবেন। তাই বলতেছি, যদি আপনি 120+ যদি পেয়ে যান তাহলে আপনার গণিত, ইংরেজি, বিজ্ঞান এই 400-র ভিতরে আপনি 320 ধরলাম, 320 যদি পেয়ে যান আপনি অনেকটাই এগিয়ে গেলেন, আপনি ক্যাডার হওয়ার থেকে অনেকটাই এগিয়ে গেলেন। এই জন্য বলছি গণিত, ইংরেজি এবং বিজ্ঞানে বিশেষ কেয়ার নেওয়া এবং ভালো করে পড়াশোনাটা করা। আপনারা দেখবেন আপনার ডাক্তার বা ইঞ্জিনিয়াররা কেন এগিয়ে থাকে, কারণ তারা এই 3টা জিনিসে গণিত, ইংরেজি, বিজ্ঞানে আপনার 400-র ভিতরে তারা 320+ মার্কস তুলে ফেলে। 320+ মার্কস 900-র ভিতরে, 400-র ভিতরে যদি কেউ 320 পায় আর বাকি আছে 500, ওই 500-র ভিতরে সে যদি 250 পায় তাহলে চিন্তা করেন তার মার্কসটা কোথায় হয়। যদি তার 570, সে তো এই 500-র ভিতরে তো এই যে বাকি যে 3টা সাবজেক্ট আছে, বাংলাদেশ বিষয় বলে 200, আন্তর্জাতিক বিষয় বলে 100, আর হলো বাংলা 200, এই 3টার ভিতরে যদি সে 250 পায়, সে 570 পায় ফেললো, প্রায় 570 প্লাস তার ভাইবার মার্ক, সে নিশ্চিত ক্যাডার হয়ে যাবে। এই জন্য এটা ইংরেজি পড়ার জন্য আপনার ডেইলি স্টার নিউজ পেপারটা ফলো করবেন, সেটা প্রতিদিন পড়বেন, বঙ্গমানব করবেন, তার নতুন কোনো স্পেলিং থাকলে সেটা দেখবেন, ডেইলি স্টারের যে আপনার ওয়ার্ড ফরমেশন, সেন্টেন্স ফরমেশন যেটা আছে, স্পেলিংগুলো ভালো করে দেখলে আপনাদের ইংলিশটা অনেকটা ক্লিয়ার হবে। অভ্যাস করবেন, একদিন পড়তে বসলেন ভালো লাগবে না, 2 দিন পড়তে বসলেন ভালো লাগবে না, কিন্তু আস্তে 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 যখন আপনি তার উপর সময় দিতে থাকবেন, ইংলিশও আপনাকে সময় দিতে থাকবে, সময় দিতে, তখন আপনি আস্তে বুঝতে শিখবেন। আমরা যখন ছোটোবেলা থেকে চলা শুরু করি তখন একবার চলি হোঁচট খাই, কিন্তু আস্তে 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 কিন্তু আমরা চলতে শিখি, এরপর আর কোনোদিন কিন্তু যদি পা না ভাঙে আমরা চলা বন্ধ হয় না। সুতরাং আপনার প্রথম পড়তে, ইংলিশ পড়তে, নিউজ পেপার পড়তে ভালো লাগবে না, অঙ্ক করতে ভালো লাগবে না, বিজ্ঞান পড়তে ভালো লাগবে না, কিন্তু আপনি যদি ধৈর্য নিয়ে পড়েন তাহলে আপনার পড়াটা টেকসই হবে এবং আপনি ভালো করবেন। আর একটা কথা মনে রাখবেন, BCS এর আরেক নাম হলো ধৈর্য। BCS এর যে কোনো সিনোনিম হয় সেটা হলো ধৈর্য। BCS যে দিতে আসবে এবং যার স্বপ্ন BCS, যার ক্যাডার হওয়ার স্বপ্ন, একটা ভালো সরকারি চাকরি পাওয়া, যার সম্মান পাওয়া স্বপ্ন ক্যাডার সার্ভিসের মাধ্যমে, তার ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। আচ্ছা, এখন আসি 4 নম্বরে, নিয়মিত মডেল টেস্ট দেওয়া এবং টেস্ট দিতে গিয়ে যদি কোনো দুর্বল স্থান পান সেটা সংশোধন করা। এটা কখন করবেন? মডেল টেস্ট কি মনে করেন আজকে আপনি পড়া শুরু করলেন, আজকে মডেল টেস্ট দিবেন? না, কখনো না। আপনার মডেল টেস্ট তখনই দেওয়া শুরু করবেন যখন আপনার সিলেবাসটা সকল বিষয়ে 60% পড়া কমপ্লিট হয়ে যাবে। 60% মানে কি, আপনার বইয়ের পড়া শেষ। আপনি BCS এর চেষ্টা করলেও আপনি 100% পড়া আপনি পড়তে পারবেন না, কারণ কোনো একটা আপনি সিলেবাসটা ভালো করে দেখবেন, শেষে একটা লেখা আছে শব্দ ইত্যাদি মানে আরও অনেক কিছু আছে, হ্যাঁ, ওইখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তার মানে কি, আপনি 30% বাদ দিয়ে পড়াশোনা শুরু করতে হবে, আপনার পড়াশোনা শেষ করতে হবে, 70% পর্যন্ত পড়তে পারবেন। ওই 70-এর ভিতরে 60% যখন আপনার সিলেবাসে পড়া সম্পূর্ণ হয়ে যাবে তখন থেকে আপনি প্রতিদিন একটা করে মডেল টেস্ট দেওয়া শুরু করবেন। এখন মডেল টেস্ট দিতে গিয়ে আপনার মডেল টেস্ট দিলে কী সুবিধা হবে, আপনার আপনার রিভিশন হয়ে যাচ্ছে, আপনার টাইম ম্যানেজমেন্টটা হয়ে যাচ্ছে। টাইম ম্যানেজমেন্টের কথা পরে বলবো। আসলে আপনি কোন জায়গায় মানে পড়ছেন কিন্তু ভুলে গেছেন, ওই জায়গায় গিয়ে আটকে যাবেন।
আপনি ওই স্থানটা মার্ক করে রাখেন। মার্ক করে মডেল টেস্টটা দেওয়ার পরে আপনি যেই জায়গাটা আপনি মনে করেন আপনি একটা অঙ্ক করতে গেছেন, সূচকের সূত্রটা ভুলে গেছেন, লিখে রাখেন সূচকের সূত্রটা ভুলে গেছি। একটা ইংরেজি করতে গেলে না স্পেলিং আপনি পড়ছেন ভুলে গেছেন, লিখে রাখেন। একটা আপনি একটা বিজ্ঞান পড়তে গেছেন, এই সংকেতটা ভুলে গেছেন, আপনি পড়ছিলেন কিন্তু এখন পারতেছেন না, লিখে রাখেন। আবার আপনি যেটা পড়তেছেন সেটা আপনার উত্তরে আসে নাই, উত্তর হয়েছে অন্যটা, কনফিউশন কোশ্চেন, এটা লিখে রাখেন। মডেল টেস্ট দেওয়ার পরে আপনি এই কোশ্চেনগুলো আবার দেখেন, আপনার ওই বইগুলো উল্টান, আবার দেখেন, আপনার রিভাইসও হয়ে গেল, আপনার পড়াটাও হয়ে গেল। আর যদি কোনো কনফিউশন কোশ্চেন থাকে সুন্দর নোট খাতায় আপনি লিখে রাখেন। কনফিউশন কোশ্চেনের একটা নোট খাতা থাকবে, আমি আবার বলতেছি, কনফিউশন কোশ্চেনের একটা নোট খাতা থাকবে। সেই নোট খাতায় আপনি কনফিউশন আপনার পড়ার সাথে যদি আপনার না মিলে সেটা আপনি লিখে রাখবেন, তাহলে আপনার কনফিউশন কোশ্চেন চলে গেল। পরবর্তীতে যখন দেখবেন তখন এই কনফিউশনগুলো আপনার পরীক্ষার হলে আর কনফিউশন হবে না, সেগুলো থেকে আপনি মার্কস তুলে নিয়ে আসতে পারবেন। এটা আর মডেল টেস্ট দিতে গিয়ে অনেক স্থানে আপনি আটকে যাবেন, মানে পারা জিনিস আপনি আপনি পারবেন কিন্তু তাও পারতেছেন না, তার মানে এটা দুর্বলতা আপনার। সেই দুর্বল কোন জায়গায় আপনি দুর্বল সেটা প্রকাশ পেল, প্লাস আপনার রিভিশনটা হয়ে গেল। এজন্য বলি প্রতিদিন একটা করে মডেল টেস্ট দিলে একটা নির্দিষ্ট পরিমাণ সিলেবাস শেষ করার পরে আপনি যদি প্রতিদিন একটা করে মডেল টেস্ট দেন, তাহলে আপনার পরীক্ষার সময় গিয়ে আর আপনি ঘাবড়াবেন না, পরীক্ষার সময় কি আপনি ভয় পাবেন না, এবং পরীক্ষাটা আপনার কাছে খেলা মনে হবে। খেলার চলে গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন, আপনি পাস করে ফেলবেন। এখন আসি টাইম ম্যানেজমেন্ট, যেটা আপনার 2 ঘন্টা সময়, মানে 2 ঘন্টা নয়, আপনার অবশ্যই পরীক্ষাটা শেষ করতে হবে 1:40 থেকে 1:45-এর ভিতরে, মানে 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা 45 মিনিটের ভিতরে। এই জন্য আপনার টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। টাইম ম্যানেজমেন্টের জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনি চেষ্টা করলে ভিডিও দেখে আসতে পারেন। আচ্ছা, আর যে 15 থেকে 20 মিনিট সময় থাকবে, সেই 20 মিনিট সময় আপনি রাখবেন কনফিউশন কোশ্চেনের জন্য। ঠিক আছে, এখন তাহলে 4 নাম্বারটা আমার চলে গেল। এখন আসি আমরা 5 নাম্বারে। আপনার প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে, তার আপনি যদি ভালো করতে চান তাহলে অবশ্যই প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি আপনার লিখিত কিছু প্রস্তুতি নিতে হবে। লিখিত, এখন আপনি লিখিত পাস না করে বা আপনি প্রস্তুতি নেবেন, এটা কারণ বলতেছি, কারণ প্রিলিতে আপনি 6 থেকে 7 মাস সময় পাবেন, হিউজ সময়। এই সময়ে আপনি প্রিলির পাশাপাশি যদি আপনি লিখিতটা করে রাখেন, তাহলে কি হবে, লিখিততে আপনি সময় কম পাবেন। এই মানে অল্প সময়ের মধ্যে আপনি বাংলা পড়বেন না আন্তর্জাতিক সেই বিশাল সিলেবাস পড়বেন, বাংলার বিষয়গুলি বিশাল সিলেবাস পড়বেন, না ইংলিশ শেষ করবেন, না গণিত শেষ করবেন, না বিজ্ঞান শেষ করবেন, আপনি কোনোটাই করতে পারবেন না। পরে প্রিলিতে দেখা যায় আপনি জাস্ট অ্যাটেন্ড করে আসছেন কিন্তু পাস করতে পারতেছেন না। এই জন্য অবশ্যই বলবো আপনার আগে এটা শেষ করেন, প্রিলির পাশাপাশি লিখিতটা শেষ করেন। এখন কি শেষ করবেন, প্রথমে ম্যাথ, মানসিক দক্ষতা, বিজ্ঞান, ইংলিশ। ম্যাথ মানসিক দক্ষতা প্রায় 99% প্রিলিয়ার লিখিত সেম, ওটা আপনি প্রিলির সময় শেষ করে ফেলতে পারবেন। বিজ্ঞানের প্রায় 95% সেম, আপনি ওটা শেষ করতে পারবেন। এখন ইংলিশ একদম, ইংলিশ কি করবেন, ইংলিশ আমি বললাম নিউজ পেপার পড়বেন, আপনার স্পেলিং ঠিক করবেন, আপনার সেন্টেন্স ফরমেশন ঠিক করবেন, আপনার লেখাটা স্পষ্ট করবেন, তাহলে আপনার ইংলিশ পড়াটা হয়ে গেল। ইংলিশ পড়া কিন্তু প্রিলিতেই শেষ। তাহলে এখন আর এইগুলো একদম সেম সিলেবাস, এগুলো একদম সেম সিলেবাস। এখন আসি মানে হালকা কোনগুলো আছে, যেমন বাংলা কিছু জিনিস আছে, যেমন বাগধারা একদম সেম, প্রমিত বাংলার নিয়ম, সেটা প্রমিত বাংলা বানানের নিয়ম, এটা একদম সেম। সারাংশ, শুদ্ধ বাক্য গঠন, শুদ্ধাচার, বাক্যশুদ্ধি, এগুলো একদম সেম। আপনি শব্দ গঠন, দীর্ঘ শব্দ, এগুলো অর্থবিধান, সত্যবিধান একদম সেম, এগুলো আপনি প্রিলিতেই পড়ে ফেলতে পারবেন, তাহলে আপনার ভালো হবে। এখন এগুলো পড়লে কি হবে, গণিতের 100 মার্ক, বিজ্ঞানের 100 মার্ক, ইংলিশের 200 মার্ক, এই 400 মার্কে আপনি আগে থাকলেন। আর বাকি যেই সময়টা আপনি পাবেন আপনার প্রিলি পাস করার পরে, এই সময় আপনি বাংলা যেটা বাকি আছে সেটা পড়লেন, আন্তর্জাতিক বিষয়গুলি পড়লেন, বাংলাদেশ বিষয়গুলি পড়লেন, আপনার 2 মাসের মধ্যে পড়া শেষ। 1 মাস আপনি রিভিশন দিতে বলেন, আপনার
আপনি যদি না না টিকেন সেটা আপনার ব্যর্থতা। আপনি টিকে আছেন, জাস্ট পরীক্ষাটা দেবেন, আপনি টিকে যাবেন। তাহলে কি বললাম, আপনি যদি পিরিয়ড সময় বাংলা, মানসিক দক্ষতা এবং ইংলিশ, বিজ্ঞান এটা যদি শেষ করে রাখেন, তাহলে আপনার 400 মার্ক শেষ হয়ে যাচ্ছে। বাকি 500 মার্ক আপনার রেজাল্ট হওয়ার পরে আপনি পড়া শুরু করেন, 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর 1 মাস সময় থাকবে বা 15 থেকে 16 দিন সময় থাকবে, আবার একটা রিভিশন দিয়ে দিবেন, আপনি পড়া শেষ। এখন এটা বললাম। তাহলে আপনার কি করবেন, প্রিলির পাশাপাশি লিখিতটাও প্রস্তুতি নিয়ে নেবেন, তাহলে আপনি ভালো করতে পারবেন। আর এটা হলো 2 হলো বারবার রিভিশন দেওয়া, এবং বারবার রিভিশন দিতে গিয়ে আপনি নিজেই অনেক কৌশল আপনি আবিষ্কার করতে পারবেন। সেই কৌশলগুলো লিখে রাখবেন। যখন আপনি নিজে কোনো কৌশল আপনি আবিষ্কার করবেন না, আপনি যখন নিজে কোনো কৌশল আপনি আবিষ্কার করবেন, সেই কৌশলটা দেখবেন আপনার অন্যান্য কৌশল থেকে বেশি মনে থাকবে, বেশি আকর্ষণীয় হবে, কারণ আপনি নিজে তৈরি করছেন। আপনার এখানে শ্রম আছে, আপনার নিজের তৈরি করা। এজন্য দেখেন, অন্যের ছেলেকে মানুষ কম ভালোবাসে, কিন্তু নিজের ছেলেকে মানুষ কি অতিরিক্ত কেন ভালোবাসে, কারণ সেটা নিজের। সুতরাং নিজের কৌশল আপনার কাছে বেশি ভালো লাগবে, আপনি বেশি ভালো করে সেটা আয়ত্ত করতে পারবেন। আর হলো বারবার রিভিশন দেওয়া। বারবার রিভিশনের কোনো ধরনের বিনা ব্যর্থতায় বারবার রিভিশন দিতে হবে। যত বেশি রিভিশন দিবেন, আপনার কনফিউশন কোশ্চেনগুলো তত বেশি আয়ত্ত হবে, তত বেশি কোশ্চেন আপনার মনে থাকবে, আপনার আননোন কমে যাবে কোশ্চেন, আপনি প্রিলিতে টিকবেন, আপনি রিটেনে টিকবেন, ভাইভাতে আর আপনাকে কেউ ঠেকাতে পারবে না। এজন্য নিজের নোট নিজে তৈরি করেন, নিজের সিলেবাস নিজে তৈরি করেন, এবং বারবার রিভিশন দেন। টেবিলে বসে রিভিশন দেন, কখনো শুয়ে পড়বেন না, পড়াশোনার প্রতি মনোযোগ হন, আবার বারবার রিভিশন দেন। এবং অবশ্যই রিভিশন দেওয়ার সময় ওই যে আপনি একটা কনফিউশন কোশ্চেনের জন্য নোট খাতা তৈরি করছিলেন, সেটা বারবার দেখেন, তাহলে কনফিউশনটা চলে যাবে। এই জন্য বললাম, তাহলে কি বললাম, বারবার রিভিশন অবশ্যই আপনার দিতে হবে, বাধ্যতামূলক দিতেই হবে। আচ্ছা, এখন আসি সর্বশেষ 7 নাম্বার, ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাস। শুধু পড়াশোনা করলেই হবে না, আপনার ধৈর্য রাখতে হবে। আপনি আজকে পড়াশোনা করলেন, কিন্তু 2 দিন পর আপনার পড়লেন না, আপনার বন্ধুর চাকরি হয়ে গেছে, আপনার হয় নাই, আপনার মন খারাপ, এজন্য হবে না। বিসিএস মানে ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস। বিসিএস এর এক প্রতিশব্দই হলো ধৈর্য। আর এটা হলো আপনাকে অনেক ত্যাগের মধ্যে যেতে হবে, অনেক কথা শুনতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। এই সব কিছু সহ্য করার পরে আপনি বিসিএসের জন্য কি বলবো, আপনি অর্জন করার জন্য মাত্র সিঁড়িতে পা বাড়ালেন। আপনার অনেক প্রিয় মানুষ থাকতে পারে, দেখবেন তারা চলে গেছে। অনেক অনেক প্রিয় বন্ধু থাকতে পারে, আপনি তাদের সময় না দেওয়ার জন্য তারা চলে গেছে। এমনি অনেক আপনার খুব কাছের মানুষজন চাকরি হয়ে যাবে, আপনার হচ্ছে না। আপনার সাথে আপনি ভালো করে পড়াশোনা করছেন, কিন্তু আপনার ক্যাডার হওয়ার কথা, কিন্তু যে ঠিকমতো পড়াশোনা করে নাই, সে দেখবেন সে ক্যাডার হয়ে গেছে, আপনি নন ক্যাডার হয়ে গেছেন, আপনার মনটা ভেঙে যাবে। সুতরাং এগুলো আপনার সহ্য করতে হবে। সহ্য করে আপনি যদি বিসিএসে টিকে থাকতে পারেন, দাঁত কামড়িয়ে মাটি চাপড়ে যদি টিকে থাকতে পারেন, তাহলেই আপনি একমাত্র ক্যাডার হতে পারবেন, না হলে আপনি ক্যাডার হতে পারবেন না। আর হলো, প্রতিদিন অবশ্যই আপনাদের নিজ নিজ ধর্মের ধর্মগ্রন্থটা পড়বেন, স্নান করবেন, সকালে ধর্মগ্রন্থ পড়বেন, পড়াশোনার পরে আপনি পড়তে বসবেন, আপনার পড়াশোনায় আপনার মন আসবে। আর যদি আপনি ধর্মকর্ম বাদ দিয়ে পড়াশোনা করেন, তাহলে দেখবেন আসলে আপনার বরকত আসতেছে না, আপনি ভালো করে পড়াশোনা করতে পারতেছেন না, মন বসতেছে না, মন চলে যাচ্ছে অন্যদিকে, আপনার মন খারাপ থাকে, মানে কি বলবো, আপনার একটা দৈবিক অলৌকিক আওয়াজ আছে, সেই আওয়াজটা আপনার কাছে আসতেছে না। কীভাবে আসবে? আপনি তো কান বন্ধ করে রাখছেন, আপনি তো মুখ বন্ধ করে রাখছেন, আপনি ধর্মগ্রন্থ তো পড়তেছেন না। সুতরাং ভগবানের সন্তুষ্টিও দরকার, ভগবানের প্রার্থনাও দরকার, ভগবানকে আপনার ডাকাও দরকার। আপনি ডাকেন, আপনি আপনার মতো করে ডাকেন, পড়াশোনা করেন, ধর্মগ্রন্থ পড়েন, দেখবেন আপনার
আপনার পড়াশোনায় মন বসতেছে, পড়াশোনাটা ভালো হচ্ছে, আপনি আগে যাবেন। তাহলে যদি আজকের ভিডিওতে আমরা সারাংশ করি তাহলে আমরা কি দেখতে পাই? 7টা পয়েন্ট হলো। প্রথম হলো আপনার সিলেবাসটা এবং বিগত সালে কোশ্চেনগুলো ভালোভাবে অ্যানালাইসিস করবেন, নোট করবেন, পড়বেন। আর একটা টেকসই পড়ার রুটিন তৈরি করবেন, যেটা আপনি মানতে পারবেন সেই রুটিনটাই পড়াশোনা করবেন, এবং অবশ্যই যেন 8 থেকে 10 ঘন্টা সময় হয় সেটা। এবং গণিত, ইংরেজি এবং বিজ্ঞানে বিশেষ নজর দেওয়া এবং এগুলোতে অবশ্যই ভালো করা, কারণ এগুলো ক্যাডার হওয়ার মূল চাবিকাঠি হলো এই 3টা সাবজেক্ট। এই 3টা সাবজেক্ট যদি কোনোভাবে খারাপ হয়ে যায় তাহলে আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন। আপনাকে ভাগ্যের উপর নির্ভর করতে হবে, ভাইবার উপর নির্ভর করতে হবে। আর ভাইবা মানেই হলো ভাগ্য। 4 নম্বর হলো নিয়মিত মডেল টেস্ট দেওয়া, এবং এটা শুধু প্রিলির জন্য। এই 4 নাম্বারটা শুধু প্রিলির জন্য মডেল টেস্ট দেওয়া, এবং নিজের দুর্বল স্থানগুলো নিজে আইডেন্টিফাই করা এবং সেগুলো সংশোধন করা। 5 নাম্বার হলো প্রিলিমিনারি পাশাপাশি লিখিত প্রস্তুতি নেওয়া। আপনার প্রিলিমিতে অনেক সময় পাবেন, এই সময় আপনার লিখিত প্রস্তুতি নিতে হবে, কারণ লিখিত সময় পাবেন না বেশি, আপনার এর জন্য আগে থেকেই লিখিত প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে। 6 নাম্বার হলো বারবার রিভিশন দেওয়া এবং নিজে নোট করা। নিজে নোট করলে আপনার বেশি মনে থাকবে, আত্মস্থ হবে। আপনার কৌশলগুলো আপনি নিজেই চেষ্টা করবেন এমন একটা কৌশলে কোশ্চেন করা, এমন একটা কোশ্চেন আপনার প্যাটার্ন ফলো করা যেটা হলো ইউনিক হয়, আপনার প্যাটার্ন যেন ইউনিক হয় সেটা চেষ্টা করবেন। আর হলো অবশ্যই ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস রাখা, সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখা এবং তাকে বিশ্বাস রেখে তার দেখানো পথে এগিয়ে যাওয়া এবং আপনার পড়াশোনা চালিয়ে যাওয়া। তাহলে দেখবেন কি ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আপনি আত্মবিশ্বাসী হবেন, আপনি টিকে যাবেন। আর আজকে ভিডিওটা অনেক লম্বা হলো, তার জন্য দুঃখিত। আসলে আমি চেষ্টা করছি সব কিছুই দেওয়ার জন্য। যদি কোনো কিছু মিস হয়ে যায় আমাকে বলবেন, আমাকে SMS করবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। বা আপনার কী ধরনের ভিডিও চান সেটা যদি বলেন তাহলে আমি আরও সেই সম্বন্ধে ভিডিও তৈরি করব, চেষ্টা করব আপনাদের ভালো করার জন্য। ধন্যবাদ।